নমস্কার বন্ধুরা, গল্প কুঠিরে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা শুনব শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত গল্প ইদারায় গণ্ডগোল। গল্পটি একটি ভৌতিক ও মজাদার গল্প। শুনতে থাকুন আমাদের আজকের গল্পটি। গায়ে একটা মাত্র ভালো জলের ইদারা। জল যেমন পরিষ্কার তেমনি সুন্দর মিষ্টি স্বাদ। আর সে জল খেলে লোহা পর্যন্ত হজম হয়ে যায়। লোহা হজম কথাটা কিন্তু গল্প নয়। রামু বাজিকর সেবার গোবিন্দপুরের হাটে বাজি দেখাচ্ছিল। সে জল জ্যান্ত পেরেক খেয়ে ফেলতো, আবার উগড়ে ফেলতো। আসলে কি আর খেত? ছোট ছোট পেরেক মুখে নিয়ে গেলার ভান করে জিভের তলায় কি গালে হাপিস করে রেখে দিত। তা রামুর আর সেই দিন নেই। বয়স হয়েছে, দাঁত কিছু পড়েছে, কিছু নড়ছে। কয়েকটা দাঁত শহর থেকে বাঁধিয়ে এনেছে, কিন্তু সেই পড়া নড়া আর বাঁধানো তাতে তার মুখের ভেতর এখন বিস্তর ঠোকাঠুকি গণ্ডগোল। কোনো দাঁতের সাথে কোনো দাঁতের বনে না। খাওয়ার সময় মাংসের হাড় মনে করে নিজের বাঁধানো দাঁতও চিবিয়ে ফেলেছিল রামু। সে অবশ্য অন্য ঘটনা, থাকবে এখন। কিন্তু এই রকম গণ্ডগোলের মুখ নিয়ে পেরেক খেতে গিয়ে ভারী মুশকিলে পড়ে গেল সেবার। পেরেক মুখে নিয়ে অভ্যেস মতন এক গ্লাস জল খেয়ে সে বক্তৃতা করছে। পেরেক তো পেরেক, ইচ্ছে করলে হাওড়ার ব্রিজও খেয়ে নিতে পারি। সেবার গিয়েছিলাম খাবো বলে, এই সব রামু বলছে। সরকার সেবার টের পেয়ে আমাকে ধরে জেলে পড়বার উপক্রম, তাই পালিয়ে বাঁচি। বক্তৃতা শেষ করার পর সে আবার যথানিয়মে ওয়াক তুলে ওগড়াতে গিয়ে দেখে পেরেক মুখে নেই একটাও। বেবাক জিভের তলা আর গালের ফাঁক থেকে সাফ হয়ে জ্বরের সঙ্গে পেটে সে দিয়েছে। টের পেয়েই রামু ভয় খেয়ে চোখ কপালে তুলে আর কি চায়। পেটের মধ্যে 8-10টা পেরেক, সোজা কথা তো নয়। আধ ঘন্টার মধ্যে পেটে ব্যথা, মুখে গ্যাঁচলা। ডাক্তার কবিরাজ এসে দেখে বলল, পাকস্থলিতে ছ্যাদা, খাদ্যনালী লিক, ফুসফুস ফুটো হয়ে বেলুনের মতন হাওয়া বেরিয়ে যাচ্ছে, আর কোনো আশা নেই। সেই সময় একজন লোক বুদ্ধি করে বলল, পুরনো ইদারায় জল খাওয়াও। ঘটি ভোর সেই জল খেয়ে রামু আধ ঘন্টা খানেকের মধ্যেই গা ঝাড়া দিয়ে উঠল। শেষ পর্যন্ত দেখা গেল সত্যি লোহা হজম হয়ে গিয়েছে। ইদারার জলের খ্যাতি এমনিতেই ছিল, এই ঘটনার পর আরও বাড়ল। বলতে কি, গোবিন্দপুরের লোকের এই দ্বারা জল খেয়ে কোনো ব্যায়ামই হয় না। কিন্তু ইদানিং একটা বড় মুশকিল দেখা দিয়েছে। ইদারায় বালতি বা ঘটি নামালে দড়ি ছিঁড়ে যায়। অনেক সময় দেখা যায় বালতির হাতল দিয়ে দড়ির গিঁট কে যেন সযত্নে খুলে নিয়েছে। কিছুতেই আর জল তোলা যায় না। যতবার দড়ি বাঁধা বালতি নামানো হয় ততবারই এই এক ব্যাপার। গায়ের লোকেরা বুড়ো পুরুত মশাইয়ের কাছে গিয়ে পড়ল, ও ঠাকুর মশাই, কিছু তো বিহিত করুন। ঠাকুর মশাইয়ের মাথায় হাত দিয়ে বসেছিলেন, দুঃখের সঙ্গে বললেন, ভাইরা, দড়ি তো দড়ি, আমি লোহার শেকলে বালতি বেঁধে নামালাম, সেও ছিঁড়ে গেল। তার উপর দেখি জলের মধ্যে সব হুলুস্থুলু কাণ্ড হয়েছে। দেখেছো কখনো ইদারার জলে সমুদ্রের মতন ঢেউ ওঠে? কাল সন্ধেবেলায় দেখলাম নিজের চোখে। বলি, ও ইদারার জল আর কারুর খেয়ে কাজ নেই। 5টা গ্রাম নিয়ে হরিহর রায়ের জমিদারি। রায়মশাই বড় ভালো মানুষ, ধর্মভীরু, নিরীহ লোকের দুঃখ বোঝেন। গোবিন্দপুর গায়ের লোকেরা তার দরবারে গিয়ে হাজির। রায়মশাই কাছারি ঘরে বসে আছেন, ফর্সা নাদুস নুদুস চেহারা। নায়েব মশাই সামনে গিয়ে চুল চুলকে বলেন, আজ্ঞে, গোবিন্দপুরের লোকেরা সব এসেছে দরবার করতে। রায়মশাই মানুষটা নিরীহ হলেও ডাক হাক বাঘের মতো। রেগে গেলে তার ধারে কাছে কেউ আসতে পারে না। গোবিন্দপুর গায়ের লোকেদের ওপর তিনি মোটেই খুশি ছিলেন না। তার মেজ ছেলের বিয়ের সময় অন্যান্য গায়ের প্রজারা যখন চাঁদা তুলে মোহর বা গয়না উপহার দিয়েছিল,
গোবিন্দপুরের এই নচ্ছার লোকেরা একটা দুধেল গায়ে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে এসে একগাল হেসে নতুন বউয়ের হাতে সেই গরু বাঁধা দড়ির একটা প্রান্ত তুলে দিয়েছিল। সেই থেকেই রায়মশাইয়ের রাগ। গরুটা যে খারাপ তা নয়, রায়মশাইয়ের গোয়ালে এখন সেইটাই সবচেয়ে ভালো গরু। দুবেলায় 7 সের দুধ দেয় রোজ। বটের আঠার মতন ঘন আর মিষ্টি সেই দুধের তুলনা হয় না। কিন্তু বিয়ের আসরে গরু এনে হাজির করায় চারদিকে সে কি চিচিৎকার। আজও সেই কথা ভাবলে রায়মশাই লজ্জায় অধবদন হয়, আবার রাগেও রক্তবর্ণ হয়ে যান। সেই গোবিন্দপুরের লোকেরা দরবার করতে এসেছে শুনে রায়মশাই রাগে হুঙ্কার ছেড়ে বলে ওঠেন। সেই হুঙ্কারে নায়েব মশাই 3 হাত পিছিয়ে গেলেন। প্রজারা আঁতকে উঠে ঘামতে লাগলো। স্বয়ং রায়মশাইয়েরই নিজের কোমরের কষি পর্যন্ত আলগা হয়ে গেল। গোবিন্দপুরের মাতব্বর লোক হলেন পুরুত চক্রবর্তী মশাই। তার গালে সবসময় আস্ত একটা হত্যকি থাকে, আজও ছিল। কিন্তু জমিদার মশাইয়ের হুঙ্কার শুনে একটু ভিড়মি খেয়ে ঢোক গিলে সামনে ওঠার পরই হঠাৎ টের পেলেন মুখের হর্তুকিটা আর নেই। চক্রবর্তী মশাই বুঝতেই পারলেন চমকানোর সময় সেটা গলায় চলে গিয়েছিল, ঢোক গেলার সময় গিলে ফেলেছেন। আস্ত হর্তুকিটা পেটে হজম হবে কিনা কে জানে। একটা সময় ছিল যখন পেটে জাহাজও হজম হয়ে যেত। ইদারার 1 ঘটি জল ঢক ঢক করে গিলে ফেললে জাহাজও ঝাঁঝরা। বামুন ভোজনে নেমন্তন্নে গিয়ে সেবার সোনাগায়ে 2 বালতি মাছের মুড়ো দিয়ে রাধা ভাজা সোনামুগের ডাল খেয়েছিলেন। আরেকবার সদীপিসির শ্রাদ্ধে ফলারের নেমন্তন্নে 2টো আস্ত প্রমাণ সাইজের কাঁঠাল, এক অন্নপ্রাশনে 1.5 খানা পাঁঠার মাংস, জমিদার মশাইয়ের সেজ ছেলের বিয়েতে 80 টুকরো পোনা মাছ, 2 হাঁড়ি দই আর 2 সের রসগোল্লা। গোবিন্দপুরের লোকেরা এমনিতেই খাইয়ে, তারা যেখানে যায় সেখানকার সব কিছু খেয়ে প্রায় দুর্ভিক্ষ বাঁধিয়ে দিয়ে আসে। সেই গোবিন্দপুরের ভোজনপ্রিয় লোকেদের মধ্যে চক্রবর্তী মশাই হলেন চ্যাম্পিয়ন। তবে এসব খাওয়া দাওয়ার পেছনে আছে পুরনো ইদারার স্বাস্থ্যকর জল। খেয়ে এসে জল খাও, পেট খিদে ডাকাডাকি করতে থাকবে, সেই ইদারা নিয়ে বখেরা। চক্রবর্তী মশাই হর্তুকি গিলে ফেলে ভারী দুশ্চিন্তায় পড়ে গেলেন। হর্তুকি এমনিতে বড় ভালো জিনিস, কিন্তু আস্ত হর্তুকি পেটে হজম হবে কিনা সেইটাই প্রশ্ন। পুরানো ইদারা জল পাওয়া গেলে একে নিয়ে আর কোনো প্রশ্নই ছিল না। চক্রবর্তী মশাই কর জোরে দাঁড়িয়ে বললেন, রাজামশাই, আমাদের গোবিন্দপুরের গায়ের পুরনো ইদারার জল বড় বিখ্যাত। এতকাল সেই জল খেয়ে কোনো রোগবালাই আমাদের গায়ে ঢুকতে দিইনি। কিন্তু বড়ই দুঃখের কথা, ইদারার জল আর আমরা তুলতে পারছি না। রায়মশাই একটু শ্লেষের হাসি হেসে বললেন, হবে না? পাপের প্রায়শ্চিত্ত। আমার ছেলের বিয়েতে যে বড় গরু দিয়ে আমাকে অপমান করেছিলেন। চক্রবর্তী মশাই জিভ কেটে বললেন, ছি ছি, আপনাকে অপমান রাজামশাই? সেরকম চিন্তা আমাদের মরণকালেও হবে না। গোদান মহাপূর্ণকর্ম। রায়মশাইয়ের নতুন সভাপণ্ডিত কেশব ভট্টাচার্য মাথা নেড়ে বললেন, কুট প্রশ্ন, কিন্তু কথাটা আপাত গ্রাহ্য। রায়মশাই একটু নরম হয়ে বললেন, ইদারার কথা আমি শুনেছি। সেবার আমার অগ্নিমান্দের সময় গোবিন্দপুর থেকে পুরনো ইদারার জল আনিয়ে আমাকে খাওয়ানো হয়, খুব উপকার পেয়েছিলাম। তা সেই ইদারা কি শুকিয়ে গেছে নাকি? চক্রবর্তী মশাই ট্যাগ থেকে আর একটা হর্তুকি বের করে মুখে ফেলে বললেন, আজ্ঞে না, তাতে এখনো কাকচক্ষুর মতন জল টলটল করছে, কিন্তু সে জল হাতের কাছে থেকেও আমাদের নাগালের বাইরে। দড়ি বেঁধে ঘটি বালতি যাই নামানো হয় তার ওঠানো যায় না। দড়ি যেন কে কেটে নেয়, ছিঁড়ে দেয়, লোহার শিকলও কেটে দিয়ে। রক্তচক্ষে রায়মশাই হুঙ্কার দিলেন, কি, কার এত সাহস? এবার হুঙ্কার শুনে গোবিন্দপুরের লোকেরা খুশি হলো, নড়ে চড়ে বসলো। মাথার ওপর জমিদার বাহাদুর থাকতে ইদারার জল বেহাত হবে, এ কেমন কথা?
ঠাকুরমশাই বললেন, আজ্ঞে, মানুষের কাজ নয়, এত বুকের পাঠা কারণ নেই। গোবিন্দপুরের লেঠেলদের কে না চেনে। গোদের ওপর বিস্ফোরার মতো মাথার ওপর আপনিও আছেন। লেঠেলদের এলেমে না কোলালে আপনি শাসন করবেন, কিন্তু একাজ যারা করেছেন তারা মানুষ নয়, অশরীরী। গোদের ওপর বিস্ফোরার উপমা শুনে একটু রেগে উঠতে যাচ্ছিলেন রায়মশাই, কিন্তু অশরীরীর কথা শুনে মুহূর্তের মধ্যে কানে হাত চাপা দিয়ে ডুকরে উঠলেন রায়মশাই। ওরে বলিস না, আর বলিস না। সবাই তাজ্জব। নায়েব মশাই রাগত লোচনে গোবিন্দপুরের প্রজাদের দিকে চেয়ে বললেন, মুখ সামলে কথা বলো। চক্রবর্তী মশাই ভয়ের চোটে দ্বিতীয় হর্তুকিটাও গিলে ফেলতে ফেলতে অতি কষ্টে সামাল দিলেন। রায়মশাইয়ের বড় ভূতের ভয়, পারতপক্ষে তিনি ওনার মুখেও আনেন না, শোনেনও না, কিন্তু কৌতূহলের তো শেষ নেই। খানিকক্ষণ কানে হাত চাপা দিয়ে খুব আস্তে একটুখানি চাপা খুলে বললেন, কি যেন বলছিলি? চক্রবর্তী মশাই উৎসাহ পেয়ে বললেন, আগে সে এক অশরীরী কাণ্ড হুজুর। রায়বাবু আবার বললেন, বলিস না, খবরদার বলছি, বলবি না। চক্রবর্তী মশাই বোকার মতন চারদিকে চান, সবাই ওর মুখ চাওয়াচাই করে। নায়েব মশাই চুপ করে একটা প্রকাণ্ড ধমক মারেন। একটু বাদে রায়বাবু আবার কান থেকে হাতটা একটু সরিয়ে বললেন, ইদারার জলে কি যেন? চক্রবর্তী মশাই এবার একটু ভয়ে ভয়েই বলেন, আগে সে এক সাংঘাতিক ভুতুড়ে ব্যাপার। রায়মশাই আবার বললেন, চুপ করো, চুপ করো, রাম 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 রাম। আবার রায়বাবুর কানে হাত। খানিক পরে আবার তিনি বড় বড় চোখ করে চেয়ে বললেন, রেখে ঢেকে বলো। চক্রবর্তী মশাই বললেন, আজ্ঞে, বালতি ঘটি সব দড়ি তেনারা কেটে নেন, শেকল পর্যন্ত ছেড়েন। তাছাড়া ইদারার মধ্যে হাওয়া বয় না, বাতাসও দেয় না, তবু তাল গাছের মতন ঢেউ দেয়, জল হিলবিলি করে ফাঁপে। বাবারে, বলে রায়বাবু চোখ বুজে ফেললেন। ক্রমে ক্রমে অবশ্য সবটাই রায়বাবু শুনলেন। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, দিনটাই মাটি করলি তোরা। নায়েব মশাই, আজ রাতে আমার শোবার ঘরে 4 জন দারোয়ান মোতায়েন রাখবেন। নায়েব মশাই বললেন, যে আজ্ঞে। গোবিন্দপুরের প্রজারা হাত জোড় করে বলল, হুজুর, আপনার ব্যবস্থা তো দারোয়ান দিয়ে করালেন, এবার আমাদের দ্বারার একটা বিলি ব্যবস্থা করুন। দ্বারা বুঝিয়ে ফেলগে, ও দ্বারা আর রাখা ঠিক নয়। দরকার হলে আমি ওই দ্বারা বোঝানোর জন্য গাড়ি করে ভালো মাটি পাঠিয়ে দেবক্ষণ। তখন শুধু গোবিন্দপুরের প্রজারই নয়, কাছারি করে সবাই হাঁ হাঁ করে উঠে বলল, তা হয় না হুজুর, সেই দ্বারার জল আমাদের কাছে ধন্বন্তরী। তাছাড়া জল তো নষ্ট হয়নি, পোকাও লাগেনি, কয়েকটা ভূত। রায়বাবু হুঙ্কার দিলেন, চুপ, ও নাম মুখে আনবি তো মাটিতে পুঁতে ফেলবো। সবাই চুপ মেরে যায়। রায়বাবু বেজার মুখে কিছুক্ষণ ভেবে ভট্টাচার্য মশাইয়ের দিকে চেয়ে বলেন, এ তো লেঠেলদের কর্ম নয়, একবার যাবেন নাকি সেখানে? রায়মশাইয়ের আগের সভাপণ্ডিত মুকুন্দ শর্মা 100 বছর পার করে এখনো বেঁচে আছেন, তবে একটু অথর্ব হয়ে পড়েছেন। ভারী ভুলো মন, আর দিন রাত খাই খাই, তাকে দিয়ে আর কাজ হয় না। তাই নতুন সভাপণ্ডিত রাখা হয়েছে কেশব ভট্টাচার্যকে। কেশব এই অঞ্চলের লোক নন, কাশী থেকে রায়মশাই তাকে আনিয়েছিলেন। তার ক্ষমতা আর পাণ্ডিত্য কতদূর তার পরীক্ষা এখনো হয়নি, তবে লোকটাকে দেখলে শ্রদ্ধা হয়। চেহারাখানা বিশাল তো বটেই, গায়ের বর্ণ উজ্জ্বলতা সেও বেশি কথা কিছু নয়, তবে মুখের দিকে চাইলেই বোঝা যায় চেহারার চেয়ে বেশি কিছু এর আছে, সেটা হলো চরিত্র। জমিদারের কথা শুনে কেশববাবু একটু হাসলেন। পরদিন সকালেই গাড়ি চেপে কেশব রওনা হয়ে গেলেন গোবিন্দপুর। পেছনে পায়ে হেঁটে গোবিন্দপুরের 102 লোক।
দুপুর পেরিয়ে গায়ে ঢুকে কেশব মোড়লদের বাড়িতে একটি বিশ্রাম করে ইদারার দিকে রওনা হলেন। সঙ্গে গোবিন্দপুর আর আশেপাশে গায়ের হাজার হাজার লোক। বাড়ি সুন্দর একটা জায়গায় ইদারাটি খোঁড়া হয়েছিল। চারদিকে কলকে ফুল আর ঝুমকো জবার কুঞ্জবন। একটা বিশাল পিপুল গাছ ছায়া দিচ্ছে। ইদারা চারপাশে বড় বড় ঘাসের বন। পাখি ডাকছে, প্রজাপতি উঠছে। কেশব আস্তে আস্তে ইদারার ধারে এসে দাঁড়ালেন। মুখখানা তার গম্ভীর। সামান্য ঝুঁকে জলের দিকে চাইলেন। সত্যি কাকচক্ষু জল টলটল করছে। কেশব আস্তে আস্তে বললেন, কে আছিস? উঠে আয়, নইলে থুতু ফেলব। এই কথায় কি হলো কে জানে। ইদারার মধ্যে হঠাৎ হুলুস্থুলু পড়ে গেল। প্রকাণ্ড প্রকাণ্ড ঢেউ দিয়ে জল একেবারে ইদারার কানায় উঠে এলো। সেই সঙ্গে বো বো বাতাসের শব্দ। লোকজন এই কাণ্ড দেখে সে দৌড়ে পালাচ্ছে। তবু চক্রবর্তী মশাই ভয়ে কাঁপতে কাঁপতে একটু দূরে দাঁড়িয়ে আছেন। থুতু ফেলবেন না, থুতু ফেলবেন না বলতে বলতে ইদারা থেকে শয়ে শয়ে ভূত বেরোতে থাকে। চেহারা দেখে ভরকাবার কিছু নেই। রোগা লিকলিকে কালো সব চেহারা, তাও রক্তমাংসের নয়, ধোঁয়াটে জিনিস দিয়ে তৈরি। সব কটার গা ভিজে সপ সপ করছে, চুল বেয়ে জল পড়ছে। কেশব পণ্ডিত তাদের দিকে চেয়ে গম্ভীর হয়ে বললেন, ঢুকেছিলি কেন এখানে? ভূতেরা বলল, আগে ভূতের সংখ্যা বড়ই কমে যাচ্ছে যে। এই ইদারার জল খেয়ে এ তল্লাটে লোকের রোগবালাই নেই। 100-150 বছর হেসে খেলে বাঁচে। নামলে ভূত হয় কেমন করে, তাই ভাবলুম ইদারাটা দখল করে থাকি। কেশব বললেন, অতি কটু প্রশ্ন, কিন্তু কথাটা আপাতগ্রাহ্য। ভূতেরা আশকারা পেয়ে বলেন, ওই যে চক্রবর্তী মশাই দাঁড়িয়ে আছেন, ওর বয়স তো 120 বছর। বিশ্বাস হয় না? জিজ্ঞাসা করুন ওকে। কেশব অবাক চোখে চক্রবর্তীর দিকে তাকিয়ে বলেন, বলে কি এরা মশাই, সত্যিই নাকি? চক্রবর্তী মশাই আমতা আমতা করে বললেন, ঠিক স্মরণ নেই। এই সময় চক্রবর্তীর মাথায় ভারী কূট একটা কথা এলো। তিনি ফস করে বললেন, ভূতেরা কি মরে? কেশব চিন্তিতভাবে বললেন, সেটাও বড় কুটো প্রশ্ন। চক্রবর্তী সঙ্গে সঙ্গে বললেন, কিন্তু আপাতগ্রাহ্য। ভূত যদি নাই মরে তবে সেটাও ভালো দেখাবে না। ভূতেরা কাউমাউ করে বলে উঠল, তা সে আমরা কি করব? আমাদের হার্ট ফেল হয় না, ম্যালেরিয়া, ওলা ওঠা, সান্নিপাতিক, সন্ন্যাস রোগ হয় না, তাহলে মরব কিসে? দোষটা কি আমাদের? চক্রবর্তী মশাই সাহসে ভর করে বলেন, তাহলে দোষ কি আমাদেরও নয় বাবা সকল? কেশব বললেন, অতি কুটো প্রশ্ন। চক্রবর্তী মশাই বলে উঠলেন, কিন্তু আপাতগ্রাহ্য। পাঁচেক ছন্ন ছাড়া বিদঘুটে ভেজা ভূত চারিদিকে দাঁড়িয়ে খুব উৎকণ্ঠার সঙ্গে কেশবের দিকে তাকিয়ে আছে। কি রায় দেন কেশব মশাই? একটা বুড়ো ভূত কেঁদে উঠল, ঠাকুর মশাই, জলে ভেজানো ভাত যেমন পান্তা ভাত, তেমনি দিন রাত জলের মতো দেখে আমরাও পান্তা ভূত হয়ে গেছি। ভূতের সংখ্যা বাড়ানোর জন্য এত কষ্ট করলুম, সে কষ্ট বৃথা যেতে দেবেন না। চক্রবর্তী মশাই এবার আর আপাতগ্রাহ্য বললেন না। সাহসে ভর করে বললেন, তাহলে ভূতেরও মৃত্যু নিদান থাকা চাই। যদি না হয় তবে আমিও ইদারার মধ্যে থুতু ফেলবো। আর তাই বা কি দরকার? এক্ষুনি আমি সব ভূত বাবা সকলের গায়ে থুতু ফেলছি। চক্রবর্তী মশাই বুঝে গেছেন থুতুকে ভূতেদের ভারী ভয়। বলার সঙ্গে সঙ্গে ভূতেরা আটকে উঠল, 10 হাত পিছিয়ে চেঁচাতে থাকে, থুতু ফেলবেন না, থুতু ফেলবেন না। কেশব চক্রবর্তী মশাইকে এক হাতে ঠেকিয়ে রেখে ভূতেদের দিকে ফিরে বললেন, চক্রবর্তী মশাই যে প্রশ্ন তুলেছেন তা আপাতগ্রাহ্য বটে, আবার তোমাদের কথাও ফেলনা নয়। কিন্তু যুক্তি প্রমাণ করলে দেখা যায় যে ভূত কখনো মরে না। সুতরাং ভূতেরা খরচও হয় না, কেবল জমা হয়। অন্যদিকে মানুষের 200 বছর বাঁচলেও একদিন মরে, সুতরাং মানুষ খরচ হয়। তাই তোমাদের যুক্তি টেকে না।
ভূতেরা কাউ মাউ করে বলতে থাকে, আগে অনেক কষ্ট করেছি। কেশব দৃঢ় স্বরে বললেন, তা হয় না, ঘটি বাটি যা সব কুয়োর জলে ডুবেছে সব তুলে দাও, তারপর ইদারা ছাড়ো, নইলে চক্রবর্তী মশাই আর আমি দুজনেই মিলে থুতু। আর বলতে হলো না, ঝপাঝপ ভূতেরা ইদারার জলে লাফিয়ে নেমে ঠনঠন করে ঘটি বাটি তুলতে লাগলো। মুহূর্তের মধ্যে ঘটি বালতির পাহাড় জমে গেল ইদারার চারপাশে। পুরনো ইদারা এরপর আর ভূতের আস্তানা রইল না। ভেজা ভূতেরা গোবিন্দপুরের মাঠে রোদে পড়ে থেকে কদিন ধরে গায়ের জল শুকিয়ে নিল, শুকিয়ে আরও চিমড়ে মেরে গেল। এত রোগা হয়ে গেল তারা যে গায়ের ছেলেপুলেরাও আর তাদের দেখে ভয় পেত না।